तव कथामृतम् तप्त जीवनम् कविभिरीडितम् कलमशापहम्। রামকৃষ্ণ মঠ ও মিশনের পঞ্চদশ অধ্যক্ষ নির্বাচন হতে চলেছে খুব শিগগিরই। রামকৃষ্ণ মিশন নিয়ে অনুষ্ঠান করতে আমরা যখনই গেছি তখনই বারবার সন্ন্যাসীরা একটাই কথা বলেছেন, রামকৃষ্ণ এবং বিবেকানন্দের ভাবধারা আদর্শ সেটাই তাদের চালিত করে এসেছে গত 100 বছর ধরে। এখানে ব্যক্তির কোনো আলাদা ভূমিকা নেই। তা সত্ত্বেও আমরা যদি রামকৃষ্ণ মঠ ও মিশনের ইতিহাসের দিকে তাকাই তখন দেখব যে যারা অধ্যক্ষ হয়েছেন তাদের প্রত্যেকেরই কিছু না কিছু বিশিষ্ট অবদান রয়ে গিয়েছে এই রামকৃষ্ণ মিশনের এতদিনের কর্মকাণ্ডে। এই অবদান নিয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং অন্যতর পরিচয়, এক্ষেত্রে বড় পরিচয়, রামকৃষ্ণ বিবেকানন্দ গবেষক অধ্যাপক সোমনাথ ভট্টাচার্য। সোমনাথবাবু নমস্কার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমরা সরাসরি অনুষ্ঠানে চলে যাই। আমার যেটা প্রশ্ন, নিশ্চয়ই আরও অনেকেরই প্রশ্ন, তারা হয়তো আপনার মতো গবেষককে সামনে পেয়ে জিজ্ঞাসা করার সুযোগ পাচ্ছেন না, সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন যখন প্রতিষ্ঠিত হলো তখন স্বামী বিবেকানন্দেরই খুব স্বাভাবিকভাবে প্রথম প্রেসিডেন্ট বা অধ্যক্ষ হওয়ার কথা ছিল নাকি? তিনি কিন্তু হননি, আমরা ইতিহাসে দেখি। এটা কেন? স্বামী বিবেকানন্দ প্রথম অধ্যক্ষ, এটা কিন্তু আপনি যেমন বললেন এখনও অনেকেই ভুল করে ফেলেন যে বুঝি বা প্রথম প্রেসিডেন্ট বা অধ্যক্ষ ছিলেন স্বামী বিবেকানন্দ। কিন্তু স্বামী বিবেকানন্দ নামের মানুষটাকে আমরা যেরকমভাবে জানি, ওই মুন্ডিত মস্তক, পায়ে খড়ম পরা একটি ত্যাগী ব্যক্তিত্ব, তার সেই ত্যাগী সত্তা এই প্রেসিডেন্ট না হওয়ার সঙ্গেও যুক্ত হয়ে আছে। ঘটনা হচ্ছে যে 1900 সালে যখন অফিসিয়ালি রামকৃষ্ণ মিশন রেজিস্টার্ড হলো তখন কিন্তু তার অধ্যক্ষ পদ বা সভাপতি পদ স্বামী বিবেকানন্দ নিজে নিলেন না, সেটি তিনি দিলেন তার গুরু ভাই স্বামী ব্রহ্মানন্দ মহারাজকে। অর্থাৎ একভাবে দেখতে গেলে যে একটা বিরাট শো, এই যে একটা মিশন শুরু হতে চলেছে, যিনি তার নেপথ্যে এত খাটলেন, যার এটা একটা ব্রেন চাইল্ড বলা যেতে পারে এক অর্থে, সেই তিনি কিন্তু ঠিক সভাপতি হওয়ার সময় বললেন যে না, আমি সভাপতি হব না, সভাপতি হবে স্বামী ব্রহ্মানন্দ। যেটা আপনি বললেন এর মধ্যে রয়ে গেছে একটা ত্যাগের একটা উচ্চতম নিদর্শন। স্বামী ব্রহ্মানন্দ, যার একটা মন্দির আমাদের পিছনে বেলুড় মঠ রয়েছে, আমরা দেখতে পাই, যার স্মরণে একটি মন্দির, ইনি রামকৃষ্ণের সাক্ষাৎ শিষ্য ছিলেন, রামকৃষ্ণদেবের সাক্ষাৎ শিষ্য ছিলেন। এবং ওই যে আগের প্রসঙ্গ, তার সূত্রে আরেকটু বলা যেতে পারে যে স্বামীজি যে দিলেন স্বামী ব্রহ্মানন্দজিকে, তার আরেকটা ব্যাকগ্রাউন্ড ছিল, খুব স্ট্রং ব্যাকগ্রাউন্ড। সেটা হচ্ছে রামকৃষ্ণদেব একবার বলেছিলেন যখন এই স্বামী ব্রহ্মানন্দ তার কাছে যেতেন তিনি তখন নেহাতি বালক, সেই বালক রাখাল, আগেকার নাম ছিল রাখাল মহারাজ। হঠাৎ রামকৃষ্ণদেব একবার বলেছিলেন যে রাখাল একটা রাজ্য চালাতে পারে। এই একটা স্টেটমেন্ট তিনি কেন করেছিলেন তিনিই জানতেন। কিন্তু বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ যখন ব্রহ্মানন্দ মহারাজকে সভাপতি করলেন, তার পেছনে বা নেপথ্যে এই কারণটা ছিল বলে আমাদের মনে হয় যে রাখাল একটা রাজ্য চালাতে পারে। এবং সত্যি সত্যি দেখা গেল যে রামকৃষ্ণ মিশনের প্রথম প্রেসিডেন্ট রূপে তিনি যেভাবে পুরো সংঘকে এগিয়ে নিয়ে চলেছেন, সেটা একটা রাজ্য চালানোর থেকে অনেক বেশি বই কম নয়। এখন সেটা তো সাম্রাজ্যে প্রায় পরিণত হয়েছে। ঠিক ঠিক। একদিকে ঠিকই যে কোটি কোটি ভক্ত মানুষের কাছে তারা আধ্যাত্মিকতার রসদ খুঁজে পান রামকৃষ্ণ মঠ মিশনের মধ্যে। অন্যদিকে আমি যদি সম্পূর্ণ অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি সোমনাথ বাবু, এটা কিন্তু বাংলা এবং বাঙালির একটা আইকন হিসেবে সারা পৃথিবীতে পরিচিত। হ্যাঁ, রামকৃষ্ণ মিশন, অনেকে বলেন এই আইকন কথাটি যে আপনি বলছেন, 2-3টি আইকন আছে। একটি হচ্ছে রবীন্দ্রনাথ, আরেকটি হচ্ছে মা দুর্গা, আরেকটি হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ। এই আইকনগুলো বাঙালির সঙ্গে প্রায় সমার্থক হয়ে গেছে। সেই দিক দিয়ে রামকৃষ্ণ মিশনের একটা বড় ভূমিকা রয়েছে, যেখানে কিনা কোনো সম্প্রদায়ের চিন্তা বা কোনো ইজমের চিন্তাকে অনেক বেশি অতিক্রম করে রামকৃষ্ণ মিশন রিপ্রেজেন্ট করছে একটা কালচারকে, একটা ভাবধারাকে, একটা ঐতিহ্যকে, একটা স্বপ্ন এবং একটা প্রত্যয়কে। সেই জন্য আইকনটা খুব সার্থক। হ্যাঁ, আপনি প্রথম প্রেসিডেন্ট মহারাজের কথা বলছেন, স্বামী ব্রহ্মানন্দের কথা। উনি কতদিন ছিলেন এবং তখন তো মিশনের কাজকর্ম খুবই সীমিত নিশ্চয়ই? হ্যাঁ, সীমিত।
কিন্তু তার বিপরীত ব্যাপারটাও আছে, একটু ছোট্ট করে বলি। প্রথমত হচ্ছে যে উনি 1901 থেকে 1921 পর্যন্ত, অর্থাৎ 1922 পর্যন্ত প্রায় 21 বছর আর কি, দীর্ঘদিন ছিল। হ্যাঁ দীর্ঘদিন, অ্যারাউন্ড 21 ইয়ার্স উনি সভাপতি বা অধ্যক্ষ ছিলেন। এবং সেই সময়ের যে কাজের কথা আপনি বলছেন, তার আগে সুদীপ্তবাবু একটু বলি যে ওই যে রাখাল রাজ্য চালাতে পারে, এর সঙ্গে সঙ্গে আরেকটা শব্দ আমাদের মাথার মধ্যে চলে আসছে, সেটা হয়তো শ্রোতাদেরও বা দর্শকদেরও শুনতে ভালো লাগবে, অনেকে জানেন। সেটি হচ্ছে এই ব্রহ্মানন্দ মহারাজ বা রাখাল মহারাজকে শ্রীরামকৃষ্ণের মানসপুত্র বলা হয়। মানসপুত্র এই জন্য যে জগন্মাতা একটা দর্শন লাভ হয়েছিল শ্রীরামকৃষ্ণের, যে তিনি একটি বাচ্চা ছেলেকে তার কোলে বসিয়ে দিচ্ছেন, দেখে শ্রীরামকৃষ্ণ শিউরে উঠেছিলেন যে আমার আবার ছেলে কোথা থেকে। তখন জগন্মাতা বুঝিয়েছিলেন তাকে যে এমনি ছেলে নয়, সাংসারিক অর্থে ছেলে নয়, এ তোমার মানসপুত্র, ত্যাগী সন্তান। পরে যখন রাখাল মহারাজ এলেন, তখন তো স্কুলের স্টুডেন্ট, তখন রামকৃষ্ণদেব দেখে চমকে উঠেছিলেন যে সেই দৃষ্ট যে বালক, যে মানসপুত্র, সেই জন্য তার ওই দুটো পরিচয়, একটি হচ্ছে রাখাল মহারাজ বা রাজা মহারাজ বলা হয়, আরেকটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের মানসপুত্র। এইভাবে আপনার প্রশ্নে চলে আসি, যে আপনি বলছিলেন যে ওই সময়ের মধ্যে, সেই সময় কাজকর্ম কম ছিল। হ্যাঁ, কাজকর্মের পরিধিটা কি হচ্ছে, যে কোনো একটা অর্গানাইজেশন যখন গড়ে ওঠে, তখন যে জিনিসটা থাকে, যে অনেকগুলো বাধা, অনেকগুলো প্রতিকূলতা, এইগুলোর মধ্যে দিয়ে যেতে হয়। রামকৃষ্ণ মিশনকে তার মধ্যে দিয়ে কিন্তু সেই সময় যেতে হয়েছিল। যেমন শুধু একটা দৃষ্টান্ত বললে আমাদের বুঝতে সুবিধা হবে, যে তখন তো আমরা ব্রিটিশ সাবজুগেশনে রয়েছি, ফলে মিশনের সন্ন্যাসীদের ওপরে ব্রিটিশের পুলিশ বলুন বা তাদের মানুষজনের বলুন নজর, যে ঠিক কি করতে চাইছে। ঠিক তাই, আমি সেই প্রসঙ্গে আসছি। সময়টা যেটা, ওটা কিন্তু সেই স্বাধীনতার আন্দোলনে তখন যেটাকে ব্রিটিশরা যেটাকে টেররিস্ট আন্দোলন বলতেন, আমাদের সশস্ত্র বিপ্লবী সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম, সেটা কিন্তু বাংলায় জোর কদমে শুরু হয়েছে। সেখানে কিন্তু এমন অনেকে নেতৃত্ব দিচ্ছেন যাদের সঙ্গে আধ্যাত্মিকতার যোগ খুব নিবিড়। হ্যাঁ, ঠিক ঠিক। এবং এই যে আপনি শব্দটা বললেন বিপ্লব আন্দোলন, অধ্যাপক বিনয় কুমার সরকার এই শব্দটাকে ব্যবহার করেছেন, রামকৃষ্ণ বিপ্লব এইভাবে করে উনি এনেছেন। এই বিপ্লব কাউকে মারে না, কিন্তু বাঁচায়। তো এই রামকৃষ্ণ বিপ্লবেরও সেটা একটা সূচনার যুগ আমরা বলতে পারি। এবং ব্রহ্মানন্দজি সেই সময় যে হাল ধরেছিলেন, তাকে ওই যেটা আমরা বলছিলাম, অনেক রকমের অনুকূল এবং প্রতিকূল অবস্থার সম্মুখীন হতে হয়েছে। ফিরে আসছি আলোচনা একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন 24 ঘন্টা। বিরতির পর ফিরে এলাম সংঘ নায়ক অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করছি রামকৃষ্ণ মঠ মিশনের প্রাক্তন প্রেসিডেন্ট মহারাজদের নিয়ে। আমরা যদি দ্বিতীয় স্টেশন বলবো, দ্বিতীয় যে থামার জায়গা, স্বামী শিবানন্দ মহারাজ, দ্বিতীয় আলোকবর্তিকা বলতে পারি, আপনি বলতে পারেন নিশ্চয়ই, স্বামী সম্পর্কে কিছু। স্বামী শিবানন্দজি মহারাজ হচ্ছেন রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের দ্বিতীয় অধ্যক্ষ, যিনি 12 বছর, ওই কম বেশি আর কি, 12 বছর রামকৃষ্ণ মঠ এবং মিশনের অধ্যক্ষতা করেছেন। স্বামী শিবানন্দজির নামের যে দুটো অংশ, দুটোকেই আমরা একটু আলাদাভাবে ভাবতে পারি। আনন্দের ব্যাপারটি তো এদের সঙ্গে সবসময় থাকে, আর শিবের ব্যাপারটি থাকে এই জন্যে যে ভক্ত বলুন, এমনি ভিজিটার বলুন, যারা রামকৃষ্ণ মঠে এসছেন, তারা এই শিবানন্দজিকে বৃদ্ধ বয়সে যখন দেখেছেন, তখন তারা বলেছেন যে আরে এ তো আত্মভোলা মহাপুরুষ শিবের মতো দেখতে। সত্যি সত্যি তার চরিত্রের মধ্যে ওই রকম একটা শিবতুল্য সৌম্য গাম্ভীর্য ছিল। সেই জন্য শিবানন্দ নামটি আমাদের সার্থক বলেই মনে হয়। আর তার একটি মহাপুরুষ কথাটা বলে ওনাকে মহাপুরুষ মহারাজ বোধহয় বলা হতো, আমরা দেখেছি রামকৃষ্ণ মিশন সংক্রান্ত লেখা পত্রে রয়েছে। মহাপুরুষ মহারাজ নামটা কোথা থেকে এলো? মহাপুরুষ মহারাজ এই যে নামটা, এটির পেছনে হচ্ছে একটা ছোট্ট কনভারসেশন, একটা ছোট্ট কথোপকথন। স্বামী বিবেকানন্দ একদিন ছিলেন এবং আরো কয়েকজন সেখানে ছিলেন। তখন স্বামী বিবেকানন্দ বলছেন যে বিবাহিত পুরুষ হয়েও কামনা জয় করেছেন, এ তো দেখতে পাওয়া যায় না। একমাত্র আমাদের মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণকেই দেখেছি যে তিনি কামজিৎ ছিলেন, তা না হলে ওটা হয় না। এইরকম মানে তা না হলে ওরকম আর দৃষ্টান্ত নেই। এইরকম স্বামী বিবেকানন্দ যখন বলছিলেন, তখন হঠাৎ তাঁরই গুরু ভাইদের মধ্যে একজন, তার থেকে বয়সে বড়, সিনিয়র, তিনি বললেন, কেন, আমারও তো সেই অবস্থা হয়েছে। এটি যিনি বললেন তার নাম তারকনাথ ঘোষাল। এবং স্বামী বিবেকানন্দ সঙ্গে সঙ্গে তার দিকে তাকিয়ে বললেন, সে কি তারকদা, তবে তো আপনি মহাপুরুষ। এটা একেবারে সিনসিয়ারলি
পরিপূর্ণ আস্থার সঙ্গে স্বামী বিবেকানন্দের মুখ থেকে উচ্চারিত হলো যে তবে তো আপনি মহাপুরুষ, এবং সেইখান থেকে তার মহাপুরুষ নামের উৎপত্তি। আর এর সঙ্গে সুদীপ্তবাবু আমরা বোধহয় একটু স্মরণ করতে পারি যে একটা লাইট প্রসঙ্গ আছে এর সঙ্গে। সেই লাইট প্রসঙ্গটা হচ্ছে, হালকা প্রসঙ্গটা হচ্ছে যে এই মহাপুরুষের খাবার দাবারও খুব অদ্ভুত ছিল। এরা তো সবাই ত্যাগী পুরুষ, তো মানে ত্যাগীর শিরোমণি যাকে বলা হয় আর কি। তো তার খাওয়া দাওয়া এত অদ্ভুত ছিল, আমি জানি না আজকালকার ডাক্তারবাবুরা শুনলে কি বলবেন, হয়তো খুবই স্ট্রংলি রেকমেন্ড করবেন। খাওয়া দাওয়াটা একেবারে মশলা বিবর্জিত, অতি সাধারণেরও সাধারণ খাবার, যেটা বোধহয় সাধারণ লোকে মানে এমনি লোকে মুখে দিতে পারবে না। এবং সেই জন্য মঠে ওটা প্রচলিত হয়েছিল যে একমাত্র স্বামী শিবানন্দ মহারাজই ওটি গ্রহণ করতে পারেন, অর্থাৎ ওটি মহাপুরুষের ঝোল। তো মহাপুরুষ নামটার অনুষঙ্গে এই প্রসঙ্গটা আমাদের খুব মনে পড়ে আর কি, মহাপুরুষের ঝোল। এই খাওয়া দাওয়ার প্রসঙ্গে যখন একটা জিনিস জিজ্ঞেস করে একটু অন্যতর বিষয় বলুন। আর রামকৃষ্ণ মিশনের ইতিহাস যখন আমরা দেখি, অধ্যক্ষ মহারাজ যারা প্রেসিডেন্ট মহারাজ হয়েছেন তাদের ব্যক্তিগত তাদের জীবনপঞ্জি যখন আমরা দেখি, আমি দেখছিলাম যে এরা বেঁচেছেন কেউ 88 বছর, কেউ 97 বছর, কেউ 99 বছর, কেউ 98 বছর, অতি দীর্ঘায়ু লাভ করেছেন প্রায় সকলেই। হ্যাঁ, এটার সঙ্গে কি খাওয়া দাওয়ার যে রহস্য কোনোভাবে জড়িত? এইটার একটা স্ট্যাটিস্টিক্যাল সার্ভে কিছুদিন আগে একটি পত্রিকায় বেরিয়েছিল, উদ্বোধন পত্রিকায় প্রকাশিত হয়েছিল, যে রামকৃষ্ণ মিশনের সাধুদের গড় আয়ু, একটা জাস্ট প্লেন মিন করা হয়েছিল আর কি, গড় আয়ু রামকৃষ্ণ মিশন সাধুদের এবং জনসাধারণের গড় আয়ু। তাতে দেখা গিয়েছিল যে রামকৃষ্ণ মিশনের সাধুদের গড় আয়ু বেশি জনসাধারণের গড় আয়ুর থেকে। এটার মধ্যে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে শুধু রামকৃষ্ণ মিশনের সাধু বলাটা বোধহয় একটু অতিশয়োক্তি হয়ে যাবে। যে কেউ একটা সংযত ডিসিপ্লিনড লাইফের মধ্যে থাকবে, আপনি আমি যদি সেই লাইফ লিড করি, তাহলে নিশ্চয়ই মেডিকেল কারণেই আমরা দীর্ঘায়ু হব। এটা সাধুদের সম্পর্কে খুব বেশি খাটে আর কি। নিশ্চয়ই। আচ্ছা, মহাপুরুষ মহারাজ সম্পর্কে আরেকটা কথা বলি একটু। সেটি হচ্ছে যে আমরা এই বেলুড় মঠকে ব্যাকগ্রাউন্ডে বা প্রেক্ষাপটে নিয়ে যখন অনুষ্ঠান করছি, তখন আমাদের ভীষণ ভাবতে ইচ্ছে করছে স্বামী বিবেকানন্দের ব্যবহৃত একটি শব্দকে, যেটা আমাদের এই যে অনুষ্ঠান তার যে শিরোনাম সংঘনায়ক, তার সঙ্গে খুব মিলে যায়, শব্দটি খুব প্রাসঙ্গিক। স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন যে আমাদের এই যে সংঘ, তোমরা কি জানো যে সংঘ জননীকে বলে উনি শ্রীমা সারদা দেবীর নাম বলেছিলেন। আমাদের এখন যখন প্রায় 100 বছরের ব্যবধানে পড়ি, তখন খুব অবাক লাগে যে অতি সাধারণ একজন পল্লী রমণী, যিনি প্রায় সারা জীবন অবগুণ্ঠিতা থাকতেন, তাকে স্বামী বিবেকানন্দ কেন বলছেন সংঘ জননী। ফলে আমরা যখন রামকৃষ্ণ সংঘ বা রামকৃষ্ণ মঠ মিশন নিয়ে আলোচনা করছি, আমরা বিশেষভাবে অবনত মস্তকে স্মরণ করছি সেই মহীয়সী নারীর কথা, শ্রীমা সারদা দেবীর কথা, যাকে স্বামী বিবেকানন্দ বললেন সংঘ জননী। এবং আজকের অনুষ্ঠানে তার ডিটেইলে আমরা যাব না, কিন্তু উৎসাহী লোকেরা জানেন যে কেন স্বামীজি এটা বলেছিলেন। আর মহাপুরুষ মহারাজ সম্পর্কে আলোচনাটা একটু কনক্লুড করি এইটা বলে, যে মহাপুরুষ মহারাজ এই সংঘ জননী শ্রীমা সারদা দেবীকে আর একটা নাম দিয়েছিলেন, একটা ইংলিশ টার্ম। সেটা হচ্ছে যে একজন ব্রহ্মচারী মহারাজ কোনো এক কারণে যখন মহাপুরুষ মহারাজ যখন মঠের প্রেসিডেন্ট, তখন কিছু একটা ভুল করে ফেলেছিলেন। তাতে তার খুব ভয় হয়েছিল যে মহাপুরুষ মহারাজ তাকে মঠ থেকে বের করে দেবেন। এই ভয়টা হওয়াতে সেই ব্রহ্মচারী হাঁটতে হাঁটতে তখনকার দিনে চলে গেছিলেন জয়রামবাটি। যে লোকে যেমন ভাবে যে বাবা বকলে একটা মার কাছে কিছু সুরাহা হবে, তো তিনি মা শারদার কাছে গিয়ে বললেন যে তার খুব ভয় হয়েছে যে মহাপুরুষ মহারাজ বা স্বামী শিবানন্দজি তাকে মঠ থেকে বোধহয় বের করে দেবেন। মা এইসব শুনে ব্রহ্মচারী সেই শুকিয়ে যাওয়া মুখখানি দেখে ব্যথায় কাতর হয়ে তাকে আশ্বস্ত করলেন, খাওয়ালেন, চান করালেন, করিয়ে টরিয়ে বললেন যে বাবা কোনো ভয় নেই, তুমি যাও তারকের কাছে গিয়ে বলো যে আমি তোমাকে পাঠিয়েছি। আবার তিনি ব্যাক করলেন বেলুড় মঠে, এবং এসে খুব স্ট্রাইকিং হচ্ছে এই শেষ ঘটনাটা, এসে যখন মহাপুরুষ মহারাজের সঙ্গে দেখা করে তাকে বলতে গেছেন যে তিনি জয়রামবাটিতে মায়ের কাছে গিয়েছিলেন, তখন পুরোটা শেষ করবার আগেই মহাপুরুষ মহারাজের সস্নেহে তাকে আলিঙ্গন করে বললেন যে বেটা, তুই আমার নামে হাইকোর্টে নালিশ করতে গিয়েছিলি, বলে তাকে খুব আদর করলেন এবং সঙ্গে তাকে রেখে দিলেন সানন্দে। এই হাইকোর্ট শব্দটি শ্রীমা সম্পর্কে মহাপুরুষ মহারাজ ব্যবহার করেছিলেন। এই রামকৃষ্ণ মিশনের ইতিহাসের মধ্যে যত মজার মজার গল্প আছে সোমেনবাবু, সেটা অনেকেরই হয়তো জানা নেই, আমারও অনেক কিছু জানা ছিল না।
তৃতীয় চতুর্থের পরে আরো দুজন যারা মহারাজ হয়েছিলেন তারাও তো বোধহয় রামকৃষ্ণদেবের সাক্ষাৎ শিষ্য ছিলেন। হ্যাঁ, রামকৃষ্ণদেবের শিষ্য, হ্যাঁ, আপনি বলুন। অখণ্ডানন্দ এবং স্বামী বিজ্ঞানানন্দ। ঠিক। তাহলে আমরা যদি একটু রিক্যাপিচুলেট করে নিই অখণ্ডানন্দের সম্পর্কে যদি আপনি কিছু বলেন। তাহলে ব্রহ্মানন্দজি, শিবানন্দজি, অখণ্ডানন্দজি এবং বিজ্ঞানানন্দজি পরপর হচ্ছেন 1, 2, 3 এবং 4। এই 4 জন হচ্ছেন যারা শ্রীরামকৃষ্ণের সন্তান এবং মঠের প্রেসিডেন্ট হয়েছিলেন। স্বামী অখণ্ডানন্দজি এক অদ্ভুত মানুষ ছিলেন। খুব অল্প বয়সে তিনি সন্ন্যাস জীবনকে গ্রহণ করেছিলেন বা ঘর ছেড়েছিলেন, এবং কি জানেন, তার খুব ঘুরে বেড়ানোর নেশা ছিল। ওই যে আমরা বলি না যে সন্ন্যাসী মানেই তার ভেতরে একটা পরিব্রাজক সত্তা থাকে, তো তিনি ঘুরে বেরিয়েছেন। এবং এখনকার দিনে বসে ভাবলে বোঝা যায় যে টিবেট বা তিব্বত যাকে আমরা বলি, সেইখানে স্বামী অখণ্ডানন্দ মহারাজ চলে গিয়েছিলেন এবং সেখানে তাকে অনেক রকম লোকে সন্দেহ করেছিল, পুলিশে ধরেছিল, ইত্যাদি ইত্যাদি। এই যে ওনার একটা ঘুরে বেড়ানো এবং ডেয়ারিং একটা পার্সোনালিটি, এটার জন্য স্বামী বিবেকানন্দ তাকে খুব পছন্দ করতেন। আর তার ডাক নাম, বিশাল পরিব্রাজক ছিলেন পার এক্সেলেন্স। এবং এই অখণ্ডানন্দ মহারাজের ডাক নাম ছিল গঙ্গাধর। আমরা যে গঙ্গার উপরে বসে অনুষ্ঠান করছি, তা গঙ্গাধর নামটা এই এখন আপনার সঙ্গে কথা বলতে বলতে মনে এলো। এই গঙ্গাধর নাম, আর স্বামী বিবেকানন্দ একজন এক্সপার্ট ছিলেন নাম নিয়ে নানান রকম খেলা করার এবং মজা করার ব্যাপারে। তো গঙ্গাধর মহারাজকে উনি গঙ্গা বলে ডাকতেন, সেখানেই শেষ নয়, মাঝে মাঝে গ্যাঞ্জিস বলতেন আর কি, এই সমস্ত ডাক নামে ডাকতেন, কিন্তু খুব পছন্দ করতেন। এবং তার অন্যতম কারণ হচ্ছে যে গঙ্গাধর মহারাজের মধ্যে বা স্বামী অখণ্ডানন্দ মহারাজের মধ্যে মানুষকে সেবার একটা বিশাল প্রবণতা ছিল। এবং আজকে যে আপনি আমি রামকৃষ্ণ মিশনের এত বিরাট অর্গানাইজড রিলিফ ওয়ার্ক বা সেবাকর্ম দেখতে পাচ্ছি, একটা সুসংগঠিত সেবাকর্ম, এটি কিন্তু অখণ্ডানন্দ মহারাজ প্রায় তার পরাকাষ্ঠা বা পরম্পরা স্থাপন করেছিলেন বললে আমাদের ভুল হয় না। এটা কিন্তু ঠিকই, মানে আধ্যাত্মিক দিকটা আছেই, তাছাড়াও রামকৃষ্ণ মিশনকে কিন্তু বহু মানুষ চেনেন, বহু অহিন্দু মানুষ চেনেন, যে ওই গেরুয়া পরা সাধুগুলো যারা বন্যা হলে, খরা হলে, দুর্ভিক্ষ হলে, দাঙ্গা হলে যারা প্রথম হাঁড়ি ভর্তি খাবার নিয়ে আসেন, শীতকালে যারা নিয়ে আসেন শীত বস্ত্র, সেই হিসেবে কিন্তু এই প্রতিষ্ঠানটিকে রামকৃষ্ণ মিশনকে অনেকে চেনেন। স্বামী অখণ্ডানন্দ থেকে তার সূত্রপাত। আর একটা ছোট্ট ঘটনা বলি, নিশ্চয়ই। মুর্শিদাবাদে তখন এই অখণ্ডানন্দ মহারাজ, মানে তরুণ গঙ্গাধর, আমরা যুবকও বলবো না, তরুণ গঙ্গাধর, তিনি তখন ঘুরছেন ওখানে পরিব্রাজক রূপে। আর সেই সময় মুর্শিদাবাদে প্রচণ্ড দুর্ভিক্ষ। তো ওনার ভেতরে আছে যে খুব সেবা করবেন বলে, কিন্তু সঙ্গে একটা সিকি, তার সিকি দিয়ে আর কি সেবা করবেন, কিন্তু লোকের দুঃখ দেখে খুব কষ্ট লাগছে। এমন সময় দেখলেন সেই গ্রামটিতে যে একটা বাচ্চা মেয়ে কাঁদছে এবং তার মাটির হাঁড়িটা ভেঙে গেছে। তখন ওকে জিজ্ঞেস করলেন যে তোর কি হয়েছে, তা সেটি মুসলমানের মেয়ে। সে বললো যে বাড়িতে তো খাবার দাবারের জোগাড় নেই, আর এই হাঁড়িটা করে জল নিয়ে যেতে এসেছিলাম, তা হাঁড়ি ভেঙে গেছে, বাড়ি গেলে মা খুব মারবে, ওই জন্য কাঁদছে। তখনকার দিনে ওই সিকির যেটুকুনি ওয়ার্থ ছিল সেটা দিয়ে মহারাজ কি করলেন, ওকে একটা হাঁড়ি কিনে দিলেন আর একটু মুড়ি মুড়কি সামান্য কিনে দিলেন। ভেতরটা তার ফেটে যাচ্ছে, কিন্তু ওর বেশি কিছু করা সম্ভব ছিল না। ওই মুসলমান মেয়ে, হাঁড়ি ভেঙে যাওয়া, এইটা হচ্ছে একটা টার্নিং পয়েন্ট অখণ্ডানন্দ মহারাজের জীবনে। উনি ওই অতগুলো কাতর মানুষকে দেখে সেবা যজ্ঞে ঝাঁপিয়ে পড়বেন বলে মনস্থ করলেন, এবং তারপরে স্বামী বিবেকানন্দ তাকে খুব ইন্সপায়ার করলেন। কারণ ওই যে টাকা নেই তো সেবা করব কি করে, তখন স্বামীজি বিদেশ থেকে চিঠি লিখছেন এবং উনি একটা জগন্মাতার অদ্ভুত দর্শন পেলেন, তার ডিটেলে আমরা যাচ্ছি না। কিন্তু তারপর উনি দেখলেন যে না, এই জায়গাটা আমি থাকবো। এবং মুর্শিদাবাদে, আমাদের দর্শকরাও নিশ্চয়ই অনেকে জানেন যে মুর্শিদাবাদে একটা বিরাট আশ্রম আছে সারগাছি। এই সারগাছিতে স্কুল আছে এবং বিভিন্ন ধরনের সেবামূলক কার্য হয়। এইটা অখণ্ডানন্দ মহারাজের নিজের হাতে গড়ে তোলা, তারই সূত্রপাত ওই ছোট্ট ঘটনাটিতে। একটা ইংরেজি কোটেশন শুধু স্মরণ করে এই প্রসঙ্গটা শেষ করি। সেটা হচ্ছে, যখন অখণ্ডানন্দ মহারাজ একটু দ্বিধান্বিত যে পয়সা কড়ি নেই অথচ লোকের সেবা করব কি করে, তখন স্বামী বিবেকানন্দ তাকে একটা চিঠিতে লিখেছিলেন, আমি একটা কাগজে লিখে রেখেছি। সেখানে তিনি বলছেন যে ইট ইজ দ্য হার্ট অ্যালোন দ্যাট কনকার্স, নট দ্য ব্রেন। এই কথা স্বামী অখণ্ডানন্দজির কাছে যখন গেল, যে দেখো শুধু হৃদয় দিয়েই জয়লাভ করা যায়, ব্রেন নয়। অন্যত্র বলছেন টাকা পয়সাতেও নয়, শুদ্ধ যদি হৃদয় থাকে। এই কথাগুলো
অগ্নিময় সহানুভূতির মতো অখণ্ডানন্দ মহারাজকে উদ্দীপ্ত করেছিল এবং সেইখান থেকে সেই সেবা যজ্ঞের সূত্রপাত। স্বামী বিজ্ঞানানন্দ, নামের মধ্যেই বিজ্ঞান। হ্যাঁ। তখন তো আমাদের জীবনচর্চায় বিজ্ঞান অত বড় করে আসেনি পরাধীন দেশে, বিক্ষিপ্তভাবে এসেছে নিশ্চয়ই, কিছু জগদীশচন্দ্র বোস কাজ শুরু করেছেন, কিন্তু প্রবলভাবে যে বিজ্ঞানের চর্চা, বিজ্ঞানকে কেন্দ্র করে জীবন গড়ে তোলা, তা তখনও হয়নি। একটা মঠের মিশনের মহারাজের নাম স্বামী বিজ্ঞানানন্দ। স্বামী বিজ্ঞানানন্দ আসলে মঠের সাধু হওয়ার আগে একজন প্র্যাকটিসিং ইঞ্জিনিয়ার ছিলেন এবং একজন ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার ছিলেন। মানে সত্যিকারের ইঞ্জিনিয়ার বলতে আমরা যা বুঝি ঠিক সেই রকমই ছিলেন। শুধু তাই নয়, বিশুদ্ধ বিজ্ঞান বা পিওর সায়েন্স যেটা আমরা বলি, তাতেও তার গভীর ব্যুৎপত্তি ছিল। আমি নিজে সুদীপ্তবাবু পুরনো উদ্বোধন পত্রিকায় স্বামী বিজ্ঞানানন্দের লেখা ভূমিকম্পের ওপরে আর্টিকেল পড়েছি। উৎসাহী লোকেরা সেটা পাবেন আর কি, ওনার যে টেনিয়র সেই সময় খুঁজলেই পাওয়া যাবে। ভূমিকম্পের ওপরে লেখা ওই রকম লজিক্যাল, র্যাশনাল এবং সুখপাঠ্য রচনা ওই সময়তে খুব অবাক লাগে, এবং আজ পর্যন্ত আমাদের ভূমিকম্পের ওপরে বা কোয়েকের ওপরে যে নলেজ আছে তার খুব কাজ দিয়ে যাচ্ছে বিজ্ঞানানন্দ মহারাজের ওই আর্টিকেলের বিষয়বস্তু। সুতরাং তার ওই বিজ্ঞান এবং প্রযুক্তির প্রতি ওই অনুরাগ, তার সঙ্গে আনন্দ যেটা কমন ফ্যাক্টর, এই দুটিকে মিলিয়ে বিজ্ঞানানন্দ নাম। আরেকটি হচ্ছে কি যে তিনি যে বই লিখেছেন বিজ্ঞান এবং প্রযুক্তির ওপর, কতগুলো অদ্ভুত সুন্দর তার বই রয়েছে, সেগুলো তার একটি বড় কন্ট্রিবিউশন। আর আমরা যে বেলুড় মঠের সামনে বসে অনুষ্ঠান করছি, এই বেলুড় মঠের যে মূল মন্দির, এই মূল মন্দিরটির প্ল্যান করেছিলেন স্বামী বিজ্ঞানানন্দজি এবং সেখানে ঠাকুরকে প্রতিষ্ঠা করেছিলেন বিজ্ঞানানন্দজি মহারাজ। এটি হচ্ছে 1938 সালে। তাহলে আমরা একটু রিপিট করি যে শ্রীরামকৃষ্ণ সালে এই মূল মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল, আমাদের পিছনে রয়েছে, আমাদের দর্শকরা বারবার যার ছবি দেখছেন, দর্শকরা দেখতে পাচ্ছেন, এবং সেটি 1938 সালে প্রতিষ্ঠিত হলো এবং বিজ্ঞানানন্দ মহারাজ সেই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। স্বামীজি তাকে বলেছিলেন যে তুই এই মন্দির প্রতিষ্ঠা করিস, আমি ওপর থেকে দেখব। এখানেও আবার একটুখানি হালকা প্রসঙ্গে আসি, ওই নাম নিয়ে রহস্য করা। বিজ্ঞানানন্দ বড় নাম, তার পূর্ব নাম ছিল হরিপ্রসন্ন চট্টোপাধ্যায়। তো স্বামীজি অত বড় নাম নিয়ে সাধারণত ডিল করতেন না। হরিপ্রসন্নকে ছোট করে উনি করলেন প্রসন্ন, সেখান থেকেও ছোট করে করলেন পেশন। তা বলছেন ওরকম যে পেশন তুই এই কাজ করবি, আমি ওপর থেকে দেখব। তা বিজ্ঞানানন্দজি সেই বিরাট কাজটি সমাধা করেছিলেন 1938-এ শ্রীরামকৃষ্ণ মন্দিরের প্রতিষ্ঠা উনি করেছিলেন। রামকৃষ্ণ মিশনের ইতিহাসের এই পরিক্রমায় সংঘ নায়কদের সঙ্গে আমরা থাকব একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন 24 ঘন্টা। বিরতির পর ফিরে এলাম সংঘ নায়ক অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করছি রামকৃষ্ণ মঠ মিশনের প্রাক্তন প্রেসিডেন্ট মহারাজদের নিয়ে। আমরা এ যাবৎ আলোচনা করছি প্রথম চারজনকে নিয়ে, যারা ছিলেন শ্রীরামকৃষ্ণদেবের সাক্ষাৎ শিষ্য। পরবর্তী অংশ নিয়ে আমরা আলোচনা করছি রামকৃষ্ণ বিবেকানন্দ গবেষক সোমনাথ ভট্টাচার্যের সঙ্গে। সোমনাথবাবু, এই যে স্বামী বিজ্ঞানানন্দের অধ্যায়টি শেষ হলো, রামকৃষ্ণদেবের সাক্ষাৎ শিষ্য যারা, তারাই প্রেসিডেন্ট মহারাজ হচ্ছিলেন, সেই পর্যায়টা শেষ হলো। এরপরে স্বামী শুদ্ধানন্দ, তিনি নিশ্চয়ই স্বামী বিবেকানন্দের শিষ্য নাকি? হ্যাঁ, স্বামী বিবেকানন্দের শিষ্য স্বামী শুদ্ধানন্দ মহারাজ, ইনি হচ্ছেন পঞ্চম প্রেসিডেন্ট। এ সম্বন্ধে একটু বলি তাহলে। হ্যাঁ, তো স্বামী শুদ্ধানন্দজির একটি বিশেষ পরিচয় হচ্ছে যে তিনি খুব পণ্ডিত মানুষ ছিলেন। সংস্কৃত সাহিত্য এবং শাস্ত্রে তিনি সুপণ্ডিত ছিলেন, এবং রামকৃষ্ণ মিশনের যে পত্রিকাটি এখন সুপরিচিত বাংলা মুখপত্র উদ্বোধন, তার তিনি সম্পাদনা করেছেন দীর্ঘকাল, এবং সেই সময়ে উদ্বোধনে তার কতগুলো অসাধারণ লেখা প্রকাশিত হয়েছিল। এবং সেখানে বিশেষভাবে যেটি বলবার সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দের যে ইংরেজিতে কমপ্লিট ওয়ার্কস, তার যে বাংলা হয়েছে, আমরা যে বাংলাটা দেখতে পাই, রামকৃষ্ণ মঠ বা রামকৃষ্ণ মিশন প্রকাশিত বাণী ও রচনা, স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, এইটির যে অনুবাদ, অর্থাৎ ইংলিশ থেকে বাংলায় অনুবাদ, তার অধিকাংশ স্বামী শুদ্ধানন্দ মহারাজের করা। তার পরবর্তী যিনি অধ্যক্ষ মহারাজ হয়েছেন স্বামী বিরজানন্দ, তার কার্যকালের সময়টা আমরা যেটা দেখতে পাচ্ছি 1938 থেকে 1951, 13 বছর প্রায়। হ্যাঁ, আমি একটু অন্যভাবে, অন্য দৃষ্টিভঙ্গি থেকে আমি সমকালের দিকে তাকিয়ে দেখছি। এই সময় রামকৃষ্ণ মিশন কি কাজ করেছে, কি ভূমিকা পালন করেছে, এ সম্পর্কে যদি আপনি কিছু বলেন। হ্যাঁ, উনি সেই সময়টার মধ্যে রামকৃষ্ণ মিশনের হাল ধরেছিলেন।
শুধু স্বামী বিরজানন্দজির কথা একটু বলি আগে। সামাজিক প্রেক্ষাপট তো আছেই, আর তার ব্যক্তিগত জীবনেও আমরা যেটাকে ইংরেজিতে বলি খুব ভার্সেটাইল মানুষ একেবারে, সেই রকম হচ্ছেন বিরজানন্দজি। হিমালয়ে তাকে দেখা যাচ্ছে যে তিনি ঘোড়া ছুটিয়ে যাচ্ছেন। কোথায়? মায়াবতীতে যে অদ্বৈত আশ্রম, সেখানে ঘোড়া ছোটাচ্ছেন। তখন তার নাম হচ্ছে কালীকৃষ্ণ, স্বামীজির প্রিয় কালীকৃষ্ণ, ব্রহ্মচারী কালীকৃষ্ণ। তো তিনি এতটাই এক্সপার্ট ছিলেন বা দক্ষ ছিলেন, ঘোড়ায় চড়তে জানতেন, শাস্ত্রজ্ঞ ছিলেন এবং খুব বড় একজন সাধক ছিলেন। বড় সাধক মানে এই যে একটা সাধন পরম্পরা, আমরা যে গুরু পরম্পরার কথা বলছিলাম, তার মধ্যে একটি সাধন পরম্পরা আছে। শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দের উপদিষ্ট যে সাধন প্রণালীর পরম্পরা, সেটিকে যারা বহন করে চলেছেন তাদের মধ্যে বিরজানন্দজি অন্যতম প্রধান একজন চরিত্র। আর স্বামী বিবেকানন্দের একটা নির্দেশ ছিল যে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন প্রত্যক্ষ রাজনীতির থেকে নিজেদেরকে দূরে রাখবে। তারা কোনোদিন প্রত্যক্ষ রাজনীতির মধ্যে জড়াবে না। আজও আমরা দেখি, আজও সেই জায়গাটা জড়াতে দেখি না, জড়াতে দেখেন না। এবং এই প্রসঙ্গে সুদীপ্তবাবু একটা কথা চলে আসে যে স্বামী বিবেকানন্দ এতগুলো কাজ করছেন কি জন্য, ওনার লক্ষ্যটা কি? উনি কি সবাইকে সাধু করতে চাইছেন? উনি কি সবাইকে রামকৃষ্ণ মিশনের দিকে টেনে আনতে চাইছেন? উনি কি গুরু শ্রীরামকৃষ্ণের নাম প্রচার করতে চাইছেন, নাকি এগুলোর সব মিক্সচার একটা ওনার ইন্টেনশন? এর উত্তর একটি বাক্যে পাচ্ছি, যেখানে স্বামী বিবেকানন্দ বলছেন, ম্যান মেকিং ইজ মাই মিশন। উনি বলছেন যে আরে সাধুত্ব, ধর্মপথ, আধ্যাত্মিকতা এগুলো তো পরের কথা, আগে হচ্ছে আমরা মানুষ হয়েছি কিনা এটা দেখতে হবে। এবং সেইখানে রামকৃষ্ণ মিশনের ভূমিকা, তার অধ্যক্ষদের ভূমিকা, যে তারা একজন যথার্থ মানুষ কীরকম হয়, সৎ, পবিত্র, সংযমী মানুষ কীরকম হয়, সেই পরাকাষ্ঠা তারা স্থাপন করে গেছেন। 1951 সাল পর্যন্ত বা স্বামী বিরজানন্দ, তারপরে যাকে আমরা পাচ্ছি এই সংঘনায়কদের পরম্পরায়, তিনি হচ্ছেন স্বামী শঙ্করানন্দ। এর আগে আমরা একজনের কথা আলোচনা করেছি, যিনি ছিলেন প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার, ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার ছিলেন, স্বামী বিজ্ঞানানন্দ। আর স্বামী শঙ্করানন্দকে আমরা দেখছি ইনি মেডিকেল কলেজে স্টুডেন্ট ছিলেন, মেডিকেল কলেজে পড়া, তখনকার দিনে সেই পড়া ছেড়ে উনি চলে এসেছিলেন, যোগ দিয়েছিলেন সঙ্গে। অনেকে বলেন তারপরে ওনার অবদানটা কি? হ্যাঁ, পরে অনেক অবদান মানে অনেকে বলেন যে উনি মেডিসিনের ব্যাপারটা বা চিকিৎসার ব্যাপারটা ঠিক ছাড়েননি। আসলে উনি ওই প্রথাগত ডিগ্রি কোর্স ওটা ছেড়ে দিলেন, কিন্তু মানুষের মনের চিকিৎসার জায়গাটা চালিয়ে গেলেন। এবং তাদের যে মনের আপলিফট, তাদের যে আধ্যাত্মিক উন্নতি, সেইখানে আমরা পাচ্ছি স্বামী শঙ্করানন্দ মহারাজকে, যিনি একজন বিশাল মাপের আধ্যাত্মিক পুরুষ, বহু মানুষের দীক্ষাগুরু। এই বেলুরের যে মাতৃমন্দির, সেটির প্রতিষ্ঠার নেপথ্যে স্বামী শঙ্করানন্দজি মহারাজ। সংঘনায়কদের সঙ্গে রামকৃষ্ণ মিশনের এই পরিক্রমায় আমরা প্রায় অর্ধেক পথ অতিক্রান্ত হয়ে এসেছি। 7জন সংঘনায়কের কথা আমরা ইতিমধ্যে আলোচনা করে নিয়েছি। অষ্টম যিনি অধ্যক্ষ মহারাজ ছিলেন স্বামী বিশুদ্ধানন্দ। তিনি অধ্যক্ষ তো খুব বেশি দিন ছিলেন না, বছরখানেকেরও কম। বিশুদ্ধানন্দ মহারাজ ছিলেন শ্রী শ্রী মায়ের কাছে সন্ন্যাস দীক্ষাপ্রাপ্ত, এবং শ্রী শ্রী মা স্বহস্তে তাদের গেরুয়া বসন দিয়েছিলেন 3 জনকে, এবং শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন যে ঠাকুর এদের সন্ন্যাস রক্ষা করো। এরকম একটি চমৎকার ঘটনা আছে বিশুদ্ধানন্দ মহারাজের সন্ন্যাস প্রাপ্তির সঙ্গে জড়িত। এবং বিশুদ্ধানন্দ মহারাজের বিশেষ পরিচিতি বা রামকৃষ্ণ পরিমণ্ডলে বিশেষ অবস্থান হচ্ছে এই জন্যে যে তিনি একজন উচ্চ স্তরের সাধক ছিলেন, খুব জপ করতেন এবং গভীর অন্তর্মুখ অবস্থায় তিনি থাকতেন। আপনি একটু আগে বলছিলেন না যে সাধারণ মানুষের আয়ু এবং মঠের মহারাজদের আয়ু মনে হয় একটু বেশি। এটা কি জানেন যে মনের দিক থেকে প্রফুল্ল থাকতে পারলে বোধহয় আয়ু বৃদ্ধি হয়। তো মহারাজের প্রস্টেট অপারেশন হবে, ওই সমস্ত পর্ব চলছে, সেই সময় তিনি একজনকে লিখছেন যে প্রস্টেট অপারেশনের জন্য অনেক আয়োজন সব চলছে, অষ্টমী পুজোর মতো। এই যে কথাটি বলছেন, এই হিউম্যান নিজেকে নিয়ে নিজের অসুস্থ অবস্থায় থাকা অবস্থাতে করা, এটি তাদের নামের মধ্যে ওই যে আনন্দ অংশটুকুনি রয়েছে, সেই অংশটুকুনিকে যেন আরো জোরদার করে। এরা সত্যি সত্যি খুব আনন্দময় পুরুষ ছিলেন। আসলে একটা যে জিজ্ঞেস করে, আপনি বলেন উনি ছিলেন সারদা মায়ের মন্ত্র শিষ্য, সন্ন্যাস দীক্ষা তার কাছে সন্ন্যাস দীক্ষা। এই যে সন্ন্যাস দীক্ষা, মন্ত্র দীক্ষা, এই ব্যাপারগুলো কি আপনি যদি খুব সংক্ষেপে একটু বলেন, এগুলো সম্পর্কে অনেকের কৌতূহল। নিশ্চয়ই, যখন কেউ মন্ত্র দীক্ষা নিচ্ছেন
সেই মানুষটি কি গৃহী না সন্ন্যাসী, তার উত্তর হচ্ছে যে যে কেউ মন্ত্র দীক্ষা নিতে পারেন, যদি তিনি উপযুক্ত অধিকারী হন তিনি মন্ত্র দীক্ষা নিতে পারেন। এইবার যিনি মন্ত্র দীক্ষা নিলেন তিনি মন্ত্র উচ্চারণ করছেন এবং সাধনার পথে এগোচ্ছেন। এইবার যদি তার মধ্যে ত্যাগের প্রাবল্য আসে এবং তিনি যদি সংসার ত্যাগ করে সন্ন্যাসী হতে চান, তাহলে তাকে আরও কিছু নিয়মের মধ্যে দিয়ে যেতে হয় এবং তার অন্যতম হলো সন্ন্যাস দীক্ষা নেওয়া, অর্থাৎ সন্ন্যাসের আলাদা মন্ত্র আছে। সেটা যিনি নিলেন তিনি সেই সন্ন্যাসীর গুরু হলেন না, তিনি সন্ন্যাসী হলেন। হ্যাঁ, আর যার সেটা থেকে যিনি দিলেন তিনি তাকে সন্ন্যাস গুরু বলা হয়। আর যেমন সাধু যাকে দীক্ষা দিচ্ছেন সাধারণ মানুষ, গৃহী মানুষ আমাদের মতো, তাকে মন্ত্রগুরু বলছি। মন্ত্র, তারা হচ্ছে মন্ত্রগুরু। মন্ত্রগুরু। ফলে এই যে এবার যদি একজন সন্ন্যাসী মহারাজের কথাই ধরি, তার কিন্তু দুজন থাকতে পারেন, একজন হয়তো মন্ত্রগুরু আর একজন সন্ন্যাস গুরু। আবার এই দুজন একই ব্যক্তিও হতে পারেন, যে যার কাছে মন্ত্র নিয়েছিলেন তার কাছেই পরে সন্ন্যাস মন্ত্রও নিয়েছেন। আমরা যদি রামকৃষ্ণ মিশনের নবম যিনি অধ্যক্ষ মহারাজ হয়েছিলেন স্বামী মাধবানন্দ, তার প্রসঙ্গে আসি। তিনি খুব বর্ণময় চরিত্র এরকম পাওয়া যায়। বর্ণময় চরিত্র, আপনি খুব ভালো শব্দ একটি ব্যবহার করেছেন, বর্ণময় চরিত্র। এবং একটি বর্ণময় বাক্যকে আমরা স্মরণ করি একটু, সেটি হচ্ছে শ্রীমা সারদা দেবীর একটি উক্তি আছে মাধবানন্দ মহারাজের সম্বন্ধে। কম বয়সে দেখেছেন, কিন্তু অন্য লোকেদের দেখার থেকে এদের দেখা তো তফাৎ হয়ে যায়। এরা দেখে যেন ভেতরটা বুঝতে পারেন, ভবিষ্যৎটা বুঝতে পারেন। সারদা দেবী এই মাধবানন্দ মহারাজ সম্পর্কে, তাকে অমূল্য মহারাজ বলে বলা হয়, তো তার সম্বন্ধে দেখে ওই কম বয়সে তাকে দেখে বলছেন যে এ যে হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো। আমরা তো তিনি কি অর্থে বলেছিলেন তিনিই জানেন। আমরা আমাদের দাঁত সোনা দিয়ে বাঁধানো, আমরা যেটা বুঝেছি আমাদের বুদ্ধিমতো, সেটি হচ্ছে এরকম যে মাধবানন্দ মহারাজের বিরাট পাণ্ডিত্য ছিল। ইংরেজিতে যাকে আমরা বলি স্কলার মানুষ, তিনি সেই রকম ছিলেন। ওইটা হচ্ছে হাতির দাঁত। আর তার সঙ্গে যে তার অদ্ভুত ত্যাগ বৈরাগ্য পুত পবিত্র জীবন, সেটা হচ্ছে সোনা দিয়ে বাঁধানো। সেই জন্যে ভেতরে বিদ্যা বাইরে বৈরাগ্য, এই দুটো মিলে হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো। সম্ভবত এই অর্থে শ্রী শ্রীমা এই উক্তিটি করেছিলেন। দুটি অসাধারণ গুণের সমন্বয়। অসাধারণ গুণের সমন্বয়। আরেকটা বিষয়, এটাকে তো আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার পেয়েছি, মাধবানন্দের মধ্যে বোধহয় একজন প্রায় সাংবাদিককেও পাচ্ছি নাকি? সাংবাদিককে উদ্বোধন পত্রিকার সঙ্গে উনি যেভাবে যুক্ত ছিলেন সেটা যদি আমরা স্মরণ করি। ঠিক ঠিক ঠিক। আপনারা তো সংবাদ জগতের মানুষ, সুতরাং আপনাদের কাছে এটা নিশ্চয়ই প্রাসঙ্গিক যে আসলে কি মঠ এবং মিশনের যে মুখপত্রগুলো, আমরা যদি উদ্বোধনের কথা বলি, ইংরেজিতে প্রবুদ্ধ ভারত, বেদান্ত কেশরী এবং আরও বিভিন্ন আঞ্চলিক ভাষায় যে মুখপত্রগুলি রয়েছে, সেগুলো একদম এই জার্নাল বা সাময়িক পত্রিকা যেরকমভাবে চলে, স্বামী বিবেকানন্দের নির্দেশ ছিল যেগুলো যেন খুব উচ্চমানের সাময়িক পত্রিকা হয় এবং তার পেছনে যেন সেই আদর্শটা কাজ করে, সেবার ভাবটা কাজ করে। তো ফলে আমরা ওইখানেও পাচ্ছি এগেইন জার্নালিজম উইথ আ ডিফারেন্স, মানে জার্নালিজমটা সম্পূর্ণটাই মানুষের সেবার জন্য, সর্বদাই তাই হওয়ারই কথা। তো এরা সেটাকে উপাসনার মতো করে গ্রহণ করেছিলেন, তার সেই সাংবাদিক সত্তাটা পাচ্ছি। আরেকটি কি, মাধবানন্দজি মহারাজের জীবনের সঙ্গে খুব জড়িত তার এই যে লেখাপড়ার সত্তা, তার সঙ্গে আজকে যে বিদেশে রামকৃষ্ণ মিশনের ভাব প্রচার হচ্ছে, বিদেশি মানুষরা যখন আমাদের দেশের ধর্মগ্রন্থগুলো সম্পর্কে জানতে চাইছেন, তারা তো ইংলিশে যারা পড়ছেন, তাহলে সেই ইংলিশ যে ট্রান্সলেশনগুলো, সেখানে মাধবানন্দজি প্রচুর দুরূহ সংস্কৃত বইয়ের ইংলিশ ট্রান্সলেশন করা আছে। সেটা তার জীবনের একটা অন্যতম দিক। এবং আজকেও যে মানুষরা ভারতবর্ষের সম্পর্কে বা প্রাচ্য ভাবধারা সম্পর্কে ইংরেজিতে পরিচিত হচ্ছেন, তাদের একটা বড় অংশ মাধবানন্দজি মহারাজ কৃত ট্রান্সলেশনের মাধ্যমে পরিচিত হচ্ছেন। এই যে আপনি বলছিলেন যে একটা ব্যক্তিত্ব যার একটা নানান দিক, বর্ণময় ব্যক্তিত্ব, আপনি কথাটা বললেন বলে আপনাকে আমার ধন্যবাদ জানাতে ইচ্ছে করছে। এই বর্ণময় ব্যক্তিত্ব কথাটা খুব ঠিক, এবং বর্ণ মানে তার মধ্যে কতগুলো ফ্রিকোয়েন্সি থাকবে। স্বামী বিবেকানন্দ কি বলছেন আমরা একটু শুনি। তিনি বলছেন একটা জায়গাতে যে we want to see the man who is harmoniously developed, একটা সুসংহত চরিত্রের মানুষ দেখতে চাই। এইবার বর্ণের কথা আসছে অন্যভাবে, great in heart, great in mind, great in deed. Why not have the giant who is equally active, equally knowing and equally loving? This is the man of the future. যদিও স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব, সারদামা
একেবারেই নিখাদ বাঙালি, কিন্তু রামকৃষ্ণ মিশনের কাজকর্ম বা রামকৃষ্ণ মিশনের আকর্ষণ এ কিন্তু বাংলাদেশের নয়, ভারতের নয়, যেন কোনো ভৌগোলিক সীমাতেই আবদ্ধ নয়। সারা পৃথিবী থেকে মানুষ আকৃষ্ট হন এই ভাবধারা, এই আদর্শের প্রতি। দশম অধ্যক্ষ মহারাজে গিয়ে আমরা প্রথম একজন দেখলাম যিনি বাঙালি নন, এরকম কেউ একজন অধ্যক্ষ হলেন, তাই তো? হ্যাঁ, স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ। তার উনি কোথাকার লোক? দক্ষিণ ভারতের, এবং তার আগের নাম ছিল পাণ্ডুরঙ্গ প্রভু। এই প্রভু কথাটিকে ব্যবহার করে তাকে প্রভু মহারাজ এইরকম বলা হয়। এবং বীরেশ্বরানন্দজি মহারাজের ছবি হয়তো আমাদের দর্শকরা দেখবেন, অনেকেই জানেন। একটু ছোটোখাটো চেহারার মানুষ, কিন্তু চেহারাটির মধ্যে যে অবয়বটির মধ্যে যে ছোটোখাটো ব্যাপারটি রয়েছে, ঠিক তার উল্টো দিকে হচ্ছেন ইনি একজন স্পিরিচুয়াল জায়ান্ট, একজন সত্যিকারের অর্থে মানে বড় ধর্মীয় পুরুষ। এবং তার যে একটা গুরু শক্তি, সেই গুরু শক্তি এখনও মহারাজের প্রচুর শিষ্য ভক্ত রয়েছেন, তারা সেই গুরু শক্তির কথা বলেন। তার অদ্ভুত গুরু শক্তির প্রকাশ এবং স্পর্শ তারা এখনও নিরন্তর পেয়ে চলেছেন। বীরেশ্বরানন্দজি মহারাজের জীবনের একটি বিশেষত্ব হচ্ছে যে তার সময় মঠ এবং মিশনের কাজের বিরাট ব্যাপ্তি হয়েছিল, সর্বাধিক প্রসার হয়েছিল বললেও বোধহয় অত্যুক্তি করা হয় না। ওনার কার্যকালটা যদি আমরা একটু স্মরণ করে নিই, 1966 সাল থেকে 1985 সাল পর্যন্ত প্রায় 29 বছর স্বামী বীরেশ্বরানন্দ দশম অধ্যক্ষ মহারাজ। এই যে প্রায় 30 বছরের কাছাকাছি যে কার্যকাল, এই সময় মঠ মিশনের বিরাট ব্যাপ্তি হয়েছে এবং 21 বছর মতো 1985 থেকে 66 থেকে 85, 20 বছরের সামান্য কম। হ্যাঁ। তো এই সময়টাতে ঠিকই বলেছেন আপনি, 20 বছরের সামান্য কম। তো এই সময়টাতে যে মঠ মিশনের প্রসার হয়েছে, আমরা সেটির কথা বলছিলাম। উনি খুব উৎসাহিত করতেন। আজকে যদি বীরেশ্বরানন্দ মহারাজ বেঁচে থাকতেন আর আপনারা যে এই অনুষ্ঠান করছেন, তাতে বোধহয় তিনি দুহাত তুলে আশীর্বাদ করতেন। উনি খুব চাইতেন যে এমন কেন হবে যে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরাই শুধু স্বামী বিবেকানন্দের কথা বলবে বা মানুষকে সেবা করার কথা বলবে। এই যে মহৎ ভাবগুলো, সেগুলো সমাজের সর্বস্তরের মানুষ গ্রহণ করুক, তাতে তারা রামকৃষ্ণ মিশনের সঙ্গে যোগাযোগ রাখুক, করেসপন্ড করুক, ঠিক আছে, কিন্তু এটা শুধু রামকৃষ্ণ মিশনের একার দায়িত্ব নয়। এটা বীরেশ্বরানন্দজি মহারাজের খুব প্রবল মত ছিল। এবং সেই জন্যে ওনার জীবদ্দশাতে উনি অনেক কাজ আরম্ভ করে দিয়ে গিয়েছিলেন, যেখানে 4-5টি মানুষ হয়তো কি 10-20টি মানুষ একত্রিত হয়ে এই ভাবধারা নিয়ে আলোচনা করতে চাইছে, মানুষের সেবা করতে চাইছে, কোনো ইজমের মধ্যে বদ্ধ না থেকে, সেগুলোকে বীরেশ্বরানন্দজি মহারাজ খুব উৎসাহ দিয়েছিলেন। এবং সেই দিনকার সেই ছোট ছোট প্রতিষ্ঠানগুলো বহু আজকে মহিরুহে পরিণত হয়েছে। আমরা যদি পরবর্তী একাদশ অধ্যক্ষ মহারাজের কথায় আসি, স্বামী গম্ভীরানন্দ মহারাজ, তার সম্পর্কে আমার নিজেরও সামান্য ব্যক্তিগত স্মৃতি রয়েছে। তিনি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তারপর তার যে সৎকারে কাজই আমাদের পিছনে হয়েছিল, সেটা আমি তখন সাংবাদিক হিসেবে সেটা রিপোর্ট করতে এসেছিলাম। সেটা আমার মনে রয়েছে। আমরা প্রায় সমকালে চলে আসছি। স্বামী গম্ভীরানন্দ মহারাজ, এনার নির্দিষ্ট অবদানটা কি রয়েছে রামকৃষ্ণ মিশনে? স্বামী গম্ভীরানন্দজি মহারাজও খুব বড় একজন লেখাপড়ার মানুষ ছিলেন। এদের প্রায় সকলেরই, যাদের কথা আমরা আলোচনা করছি, ওই সংস্কৃত সাহিত্য এবং সংস্কৃত শাস্ত্রের প্রতি গভীর অনুরাগ এবং ব্যুৎপত্তি দেখা যায় ওই বিষয়ে। গম্ভীরানন্দজি সেক্ষেত্রে অবশ্যই উল্লেখযোগ্য। এবং আজকের জন্য, ভবিষ্যতের গবেষকদের জন্য একটি মহামূল্যবান জিনিস তিনি রেখে গেছেন, সেটি হচ্ছে দ্য হিস্ট্রি অফ দ্য রামকৃষ্ণ মঠ অ্যান্ড মিশন। এই যে বইটি, সেটি গম্ভীরানন্দজি মহারাজ রচনা করে গেছেন, যেটা ওই আমরা বলছিলাম যে কালের যাত্রাপথে একটা মহান অবদান গম্ভীরানন্দজি মহারাজের। এছাড়াও শ্রীমা সারদা দেবীর ওপরে তার যে জীবনী আছে, সেটি সারদা দেবীর সবচেয়ে অথেন্টিক বা প্রামাণ্য জীবনী গ্রন্থ আমরা বলতে পারি। তো গম্ভীরানন্দজি এছাড়াও আরো অজস্র লেখা তার রয়েছে। ফিরে আসছি আলোচনা একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন 24 ঘন্টা। বিরতির পর ফিরে এলাম সংঘ নায়ক অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করছি রামকৃষ্ণ মঠ মিশনের প্রাক্তন প্রেসিডেন্ট মহারাজদের নিয়ে। আলোচনা করছি বললে পুরোটা বলা হলো না। আসলে এই সংঘ নায়কদের সূত্র ধরে আমরা রামকৃষ্ণ মিশনের ইতিহাসের একটা ছোট্ট পরিক্রমা করছি। এবং
রামকৃষ্ণ মিশন যে রামকৃষ্ণ এবং বিবেকানন্দের ভাবধারা অনুসরণ করেই 100 বছর ধরে চলেছে, সেই চলার পথের মধ্যেও বিশেষ বিশেষ মানুষের যে বিশেষ অবদান আছে তাকে আমরা স্মরণ করছি। আমাদের সঙ্গে রয়েছেন সোমনাথ ভট্টাচার্য। সোমনাথবাবু, আমরা যদি এবার যিনি দ্বাদশ প্রেসিডেন্ট মহারাজ হয়েছিলেন স্বামী ভূতেশানন্দ, তার নির্দিষ্ট অবদান এবং বিশেষত্বের কথা আপনার কাছ থেকে আমি জানতে চাইব। স্বামী ভূতেশানন্দজি মহারাজের কথা মনে পড়লে মহারাজের অনেক ভক্তরা বলেন যে প্রথমেই যেটি মনে পড়ে সেটি হচ্ছে একটি মাতৃমূর্তি। যদিও তিনি পুরুষ শরীরে একজন সংঘের অধ্যক্ষ, দীক্ষাগুরু, অনেকের সন্ন্যাস গুরু, কিন্তু তার পুরো চরিত্রটির মধ্যে এমন এক সুগভীর মমতাপূর্ণ মাতৃভাব ছিল যে বহু মানুষেরই ভূতেশানন্দজি মহারাজের কথা মনে পড়লেই ওই মাতৃমূর্তিটি মনে পড়ে থাকে। এবং তিনি যে সত্যি সত্যি অনেক মানুষকে এই মাতৃভাবে স্থান দিয়েছেন তাই নয়, এই বিরাট রামকৃষ্ণ মঠ এবং মিশনকেও পরিচালনা করেছেন ওরকম একটি মাতৃসুলভ স্নেহ মমতা ভরা দৃষ্টি দিয়ে। ভূতেশানন্দজি মহারাজের মধ্যে এইরকমই গভীরতা ছিল, যেটি কিনা তার ওই এক বিরাট আধ্যাত্মিক জীবনেরই ফলশ্রুতি বললে বাড়িয়ে বলা হয় না। মহারাজের দীর্ঘ সাধন জীবন রয়েছে, যার কতকটা আমরা জানি, সবটা আমরা জানিও না, এবং এই সাধনের ফলেই বোধহয় তার মধ্যেও এরকম একটা গভীরতা এসছে, এরকম একটা মমতাপূর্ণ মাতৃ হৃদয় এসছে বলে আমাদের মনে হয়। আমরা তার যেটা প্রেসিডেন্ট থাকার সময়, অধ্যক্ষ থাকার সময়, সেই সময়টার দিকে যদি দেখি 1989 থেকে 1998 সাল পর্যন্ত, একেবারেই সমসাময়িক সময়। এই সময়টা তো নিশ্চয়ই মিশনের কাজকর্মের প্রচুর প্রসার হয়েছে। আমি ইন্টারনেটে রামকৃষ্ণ মিশন সম্পর্কে যা তথ্য পাচ্ছি, দুঃখের সঙ্গে বলতে হয় বহু শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের দেশে কিন্তু পাওয়া যায় না। এই জিনিসগুলো তো এই সময় হয়েছে। এই জিনিসগুলো এই সময়তে হয়েছে। মহারাজ সমস্ত কাজে খুব উৎসাহ দিতেন এবং খুব আধুনিক মানসিকতার একজন মানুষ ছিলেন। এবং আপনি যে ইন্টারনেটের কথা বললেন, সেটি আমাদেরকে নিয়ে আসছে মোটামুটি প্রাসঙ্গিক একটি জায়গায়, যেই যে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন এগিয়ে চলেছে, সেটি দুদিকে দুটি জিনিসকে নিয়ে এগিয়ে চলেছে। একটি হচ্ছে সনাতন ভাবধারা, ঐতিহ্য, বিশ্বাস, এবং আরেক দিকে হচ্ছে আধুনিকতম যে আমাদের যন্ত্র, প্রযুক্তি, উপকরণ, এই দুটোকে মিলিয়ে মঠ এবং মিশন এগিয়ে চলেছে। এবং সংঘ নায়ক বলে যাদেরকে আমরা স্মরণ করছি, তারা কিন্তু এই দুটোকে এগিয়ে চলবার মূল মন্ত্র আমাদেরকে দান করেছেন। আমরা আমাদের রামকৃষ্ণ মিশনের যাত্রা শুরু হচ্ছে 1900 খ্রিস্টাব্দে, এবং আমি যদি ঠিক 100 বছর পরে 2000 সালে এসে গিয়ে দেখি, মানে একবিংশ শতাব্দীর দ্বারপ্রান্তে এসে গিয়ে দেখি, তখন রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ পদে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী, মানে ত্রয়োদশ অধ্যক্ষকে, স্বামী রঙ্গনাথানন্দকে, একবিংশ শতাব্দীর শুরুর প্রেসিডেন্ট মহারাজ। এবং তার যা বৈদগ্ধ্য এবং বাগ্মিতার যা কাহিনী আমরা শুনেছি, তাতে এটাই বোধহয় যথোপযুক্ত নাকি? হ্যাঁ, তাকে অনেকে বলেছেন যে এক সময়তে যেন তিনি ভারতবর্ষের একজন যাকে আমরা বলি সাংস্কৃতিক রাষ্ট্রদূত, সেইভাবে সমস্ত পৃথিবীতে গেছেন। এবং বাস্তবিক তিনি প্রায় 50টি দেশ পরিভ্রমণ করেছেন এই রামকৃষ্ণ, বিবেকানন্দ এবং বেদান্ত ভাবধারাকে নিয়ে। শুধু ইনিও তো বাঙালি নন না? ইনি কেরালার মানুষ ছিলেন, পূর্বাশ্রমে। ইনি মানে রামকৃষ্ণ এই যে সংঘের মধ্যে এসেছেন কিরকম বয়সে? প্রায় 13 বছর বয়সে। ওই 13 বছর বয়সের কাছাকাছি সময়তেই উনি এই ভাবধারাতে চলে আসেন এবং সংসারে থাকবেন না এইরকম ঠিক করেন। ফলে আমরা যেটাকে স্কুল এডুকেশন বলি বা ফর্মাল এডুকেশন বলি, সেটা মহারাজের খুবই কম। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে তিনি বক্তৃতা দিয়েছেন। আমরা যদি জীবনের একটা অন্য দিকে চলে আসি, তার জীবনের, তিনি বক্তৃতা দিচ্ছেন IAS ট্রেনিং ইনস্টিটিউটে বক্তৃতা দিচ্ছেন, তিনি বক্তৃতা দিচ্ছেন নিউরো সার্জনদের সভায়, এবং এরকম আরও অনেক বিদ্বজ্জনদের বিভিন্ন IITsগুলোতে, বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে তিনি বক্তৃতা দিয়েছেন। আমি আপনাকে একটা ছোট্ট ঘটনার কথা বলতে চাইছিলাম। সেটা হচ্ছে আমেরিকার পোর্টল্যান্ডে একটি রেডিও অনুষ্ঠান হয়েছিল, লাইভ রেডিও অনুষ্ঠান, এবং সেটা রাত্রি 10টায় ছিল 20 মিনিটের। এই যে লাইভ রেডিও অনুষ্ঠান রাত্রি 10টায়, সেটাতে স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলবেন, এবং আজকে যেমন আপনি আমার সঙ্গে বন্ধুত্বপূর্ণ পরিবেশে বসে আলোচনা করছেন, ঠিক সেই রকমভাবেই একজন ভদ্রলোক তার ইন্টারভিউ নিচ্ছিলেন। অনুষ্ঠানটা ছিল 20 মিনিটের, এবং লাইভ অনুষ্ঠান মানে আপনারা জানেন যে সময়ের ব্যাপারে ভীষণ সতর্ক থাকার ব্যাপার থাকে। ঘটনা হলো
যে ওই যে ভদ্রলোক ইন্টারভিউ নিচ্ছিলেন তিনি তার নিজের কোড নেম দিয়েছিলেন মিস্টার এফ। উনিও বিভিন্ন সেলিব্রিটিদের এবং বিভিন্ন বড় মাপের মানুষদের ইন্টারভিউ নিয়ে থাকেন। তো এই মিস্টার এফ একটু তির্যকভাবে পুরো অনুষ্ঠানটাকে কন্ডাক্ট করছিলেন, যে ধর্ম নিয়ে আজকে আমাদের মধ্যে আরেকজন এসছেন মহাপুরুষ, এরকম বলে টোলে একটু তার মধ্যে যেন হালকা ব্যাপার ছিল। কিন্তু যখন মহারাজও তার মতো করে উত্তর দিতে থাকলেন তখন দেখা গেল যে ক্রমশ আলোচনাটা গভীর দিকে চলে গেল এবং মিস্টার এফ এই আলোচনার মধ্যে খুব উৎসাহী হয়ে পড়লেন। আমরা অ্যাঙ্কারিং করা যাকে বলি আর কি, এবং ফোন আসছিল। তারপর 20 মিনিট যখন হবে করছি তখন মিস্টার এফ বলছেন হঠাৎ যে ওয়েল স্বামীজি, আমি যদি অনুষ্ঠানটা আরেকটুখানি বেশি নিয়ে যাই আপনার কি কোনো অসুবিধা আছে? তখন রঙ্গনাথানন্দজি মহারাজ বললেন যে না, আমার কোনো অসুবিধা নেই। বলতে যখন আরও আলোচনা হলো ভারতবর্ষের ভাবধারা নিয়ে, বিদেশি ভাবের সঙ্গে তার সম্মিলনের কথা নিয়ে, এবং এই গভীরতাটা এমন জায়গায় গেল এবং যারা ফোন করছিলেন কলার, তাদের প্রশ্নগুলো এত বুদ্ধিদীপ্ত হচ্ছিল যে সেই 10টার যে ইন্টারভিউ রেডিও পোর্টল্যান্ড, সেই 10টার ইন্টারভিউটা ঠিক রাত্রির 12টায় শেষ হলো। এইরকম মহারাজের আকর্ষণীয় ব্যক্তিত্ব ছিল। এবং আপনি যেটা বলছেন যে শুধু ধর্ম প্রসঙ্গ নয়, জীবনের সব দিককে এনকাম্পাস করে যে বলবার যে তার অসামান্য ঐশ্বরিক ক্ষমতা ছিল, সেটি বিশেষভাবে স্মরণ করবার যোগ্য। আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ পর্বে চলে এসেছি। স্বামী গহনানন্দ মহারাজ মাত্রই কিছুদিন আগে মারা গেলেন, আমরা চর্চা করলাম। ওনার সম্পর্কে সম্পূর্ণ মূল্যায়নের সময়ও নিশ্চয়ই এখনো হয়নি। ওনার অবদানটা সংক্ষেপে যদি আপনাদের। খুব ভালো বলেছেন যে আমরা একটু কালের ব্যবধানে দাঁড়ালে হয়তো মহারাজের যে বিশাল ব্যক্তিত্ব সেই ব্যক্তিকে বুঝতে পারবো। আপাতত শুধু এইটুকুনি বিশেষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা যে মহারাজ তার সারা জীবনে মানুষের সেবা করেছেন এবং রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের মতো একটি বড় সংস্থা যার নামের মধ্যেই সেবা কথাটি রয়েছে, সেখানে তিনি যে অসামান্য সেবার পরাকাষ্ঠাকে স্থাপন করেছেন সেটিকে দেখলে আমরা খুব অবাক হয়ে যাচ্ছি যে স্বামী গহনানন্দজি মহারাজের জীবনের সঙ্গে এই সেবারূপ যে উপাসনা, বা আমরা অনেক সময় বলি স্বামী বিবেকানন্দের সেবা যোগ, এই সেবা যোগটি গহনানন্দ মহারাজের জীবনের সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত। এবং বিভিন্ন সময়ে বিভিন্ন মিডিয়াতে, খবরের কাগজে অনেকে হয়তো পড়েছেন যে কেউ স্বামী গহনানন্দজি মহারাজকে রাগতে দেখেননি। সদা হাস্য প্রফুল্ল একটি মানুষ। হয়তো তারই প্রতিষ্ঠানের কিছু মানুষ বিরোধিতা করছে, বিভিন্ন আইনি পথ অবলম্বন করছেন, কিন্তু এই যে স্বামী গহনানন্দজি মহারাজ, তার যে মানসিক স্থৈর্য সেটিকে কেউ নষ্ট হতে দেখেনি। আমাদের কি মনে হয় জানেন, যে এই যে অটল স্থৈর্য এবং তার মধ্যে দিয়ে একটি কাজকে এগিয়ে নিয়ে যাওয়া, এটি রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ মহারাজদের কাছ থেকে আমরা যেভাবে দেখতে পাচ্ছি, সেটার মধ্যে কোনো ধর্মীয় জায়গাকে যদি আমরা আলাদাভাবে যুক্ত নাও করি, তাহলে আমাদের নিজ নিজ ক্ষেত্রে, আমাদের লেখাপড়া, আমাদের পেশা, আমাদের ব্যবসা, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের এক্সিকিউটিভ, এই সমস্ত জায়গায় এই স্থৈর্যটিকে যদি আমরা স্মরণ রাখি, তাহলে হয়তো প্রত্যেকেই আমরা নিজের মতো উপকৃত হতে পারি। আমাদের এই সংঘনায়ক অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। হয়তো এই যাত্রাপথ আরও দীর্ঘ হলে আপনাদের ভালো লাগতো, কিন্তু সময়ের একটা বাধ্যবাধকতা টেলিভিশনের অনুষ্ঠানে থাকেই। অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার। कलमशापहम्